আজকে কথা বলবো বিএনপি আগামীতে কি ক্ষমতায় আসতে পারবে। যদি অনেক দিন আছে, 4 বছরের উপরে রয়েছে, 5 বছর পর পর বাংলাদেশে নির্বাচন হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে বিএনপিকে এখন থেকে ভাবতে হবে, কারণ হলো আগামী নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়কের অধীনে হবে। আপনারা এটা পাশ করেছেন এবং আপনাদের দাবি ছিল। আওয়ামী লীগ এ থেকে বেরিয়ে আসছিল বলেই কিন্তু তার এইভাবে তাকে পতন করানো হয়েছে। যাই হোক, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, নির্বাচন যেহেতু প্রভাব মুক্ত হবে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি কী হবে সেটা তো আল্লাহই জানে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপিকে কয়েকটি বিষয় এখন থেকে খুব নিবিড়ভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে হাওয়া ভবন সিনড্রোম। আপনাদের হাওয়া ভবন সিনড্রোম বলছে এই জন্য যে গতবার যখন বিএনপি ক্ষমতায় ছিলেন, এই হাওয়া ভবনের কথা বলেই কিন্তু বিএনপিকে যতটা মেলাইন করা হয়েছে চিন্তা করা যায় না। এবং হাওয়া ভবনের সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা রয়েছে। আমি কালিয়াকুরের কাছে একটা জায়গা কিনতে গিয়েছিলাম। তো আমি যখন জায়গা দেখতে গেলাম ইন্ডাস্ট্রি করার জন্য, তখন পাশের এক বললেন যে এই জায়গাটা আপনি কিনতে পারবেন না। মানে আমার যে জায়গা দেখাচ্ছে তার পাশের জায়গা, অনেক বড় একটা জায়গা। বললো যে এই জায়গাটা তো তারেক জিয়ার এক বন্ধু নিয়েছে, তারেক জিয়াই নিয়েছে। তো আমি বললাম যে কে, দেখি তো। তখন ওর একটা ম্যানেজার ছিল পাশে, অর্থাৎ যে তারেক জিয়ার যে বন্ধুটা কিনেছে, তো কথিত তারেক জিয়ার বন্ধু। তাকে ডাকলাম, বলল যে আপনার বন্ধুর নাম কি, আপনার তারেক জিয়ার বন্ধুর নাম কি, মানে আপনার বসের বন্ধুর নাম কি। তো সে নাম বললো। আমি বললাম যে তাকে একটু ফোনটা ধরায় দেন, কারণ আমি বিএনপির ওই সময়ের সব নেতাদেরই চিনতাম। তো কে লোকটা, কে জানার জন্য। তো তখন আমি তাকে বললাম যে একটু ফোনটা ধরায় দেন তো দেখি কে। তখন সে বলল যে না, আমাকে মাফ করবেন, আমি তারেক জিয়ার বন্ধুও নয়, তার সাথে আমার পরিচয় নেই। তাহলে আমি বললাম যে কিভাবে আপনি এই এলাকার মানুষ এই কথা বলছে। তখন বলছে এটা আমার দোষ না, আমি কিছু জানি না। কিন্তু পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখলাম লোকজনের সাথে কথা বলে যে হ্যাঁ, তিনি এই মিথ্যা প্রপাগান্ডাটা ছড়িয়েছিলেন ওই এলাকায় কম দামে যদি জায়গা কিনতে পারেন এই কারণে। এইভাবে কিন্তু হাওয়া ভবনের নাম করে অনেকেই ক্রাইম করেছেন, প্রভাব খাটিয়েছেন, প্রশাসনে প্রভাব খাটিয়েছেন, অন্যায়ভাবে কাজ আদায় করে নিয়েছেন। এটাকে বিএনপিকে খেয়াল রাখতে হবে। আমি কয়েকটা গ্রাম এলাকার বাজারে গিয়েছিলাম। আমি একটা নাটোরের এই যে কিছু দোকানপাট, ওখানে একটা সেলুন ছিল, আমি শেভ করছিলাম। একটা হিন্দু ভদ্রলোক, উনি বললেন যে এখানে কোনো চাঁদাবাজি কোনোদিনও হয়নি, এখনো হয়নি, এবং বিএনপি আসার পরেও হচ্ছে না। আমি অবাক হলাম যে একটা বাজার সরকারি জায়গার উপর করেছে, কেউ সেখানে একটা পয়সা চাঁদা নেওয়ার জন্য যায় না। কিন্তু এই যে দুর্নামগুলো হচ্ছে, এর পেছনে কারণটা কি? হ্যাঁ, বিএনপির লোক তো সবাই দুধে দেওয়া তুলসী পাতা না, তারাও তো অপরাধ করে। বাংলাদেশের মানুষ তো শত বছরের ঐতিহ্য, তারা চাঁদাবাজি করবে, প্রভাব খাটাবে, মাস্তানি করবে। এ থেকে তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত কেউ মুক্ত নয়। কিন্তু কথা হচ্ছে যে বিএনপির লোকের দুর্নামটা বেশি হয়, কারণ হলো যে বিএনপির হাতে মিডিয়া নেই এবং সাংবাদিক শ্রেণীও নেই। এটাকে আপনাদের খেয়াল করতে হবে। আবার আরেকটা বিএনপিকে খেয়াল করতে হবে, সেটা হলো যে একটি অফিসে গিয়ে আপনি একটা সাধারণ মানুষের পরিচয় দিলে কিন্তু কেউ কাজ করে না। একটা ভূমি অফিসে যান, আপনাকে একটা রাজনৈতিক পরিচয় দিতে হয় যে আমি কিন্তু অমুক দলের অমুক নেতা। যদি আপনি নেতা না বলেন, বলতে হবে আমি অমুক মন্ত্রীর লোক। যদি মন্ত্রীর লোক না বলেন, বলতে হবে আমি অনেক সাংবাদিক। যদি সাংবাদিক বলতে না পারেন, বলতে হবে যে আমার মামা কিন্তু আপনার এই ডিপার্টমেন্টের বড় কর্মকর্তা। আপনি সামান্য একটা বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল বাদ দিলাম, একটা পেশেন্ট ভর্তি হতে গেলেও রাজনৈতিক পরিচয় না হলে কোনো একটা পরিচয় দিতে হয় যে আপনি একটা কিছু সমাজের। হয় আপনার পরিচয় লাগবে একটা কিছু, না হলে আপনার প্রশাসনে কেউ থাকতে হবে, না হলে আপনার রাজনৈতিক নেতা কেউ থাকতে হবে, না হলে কেউ একজন বিখ্যাত লোক থাকতে হবে, ডক্টরেট অমুক তমুক। আপনি সাধারণ মানুষ, আপনার কোনো দাম নাই। তাহলে এই সরকারকে এটাও খেয়াল করতে হবে যে টেন্ডারবাজি নয়, সাধারণ যে অধিকার আপনার কাজের, সেই কাজটি করতে গেলে আপনাকে রাজনৈতিক পরিচয় বা কোনো পরিচয় যাতে না দিতে হয়। তাহলে দেখবেন এইগুলো কমে যাবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে অনেকেই বলেন কিন্তু রাস্তাঘাটে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, কিছু কিছু উন্নয়ন করেছেন, কিন্তু সাধারণ মানুষ বুঝেন না যে এই উন্নয়নের নাম করে কত টাকা হরিলুট করা হয়েছে এবং সময়ের পরে সময় ব্যয় করা হয়েছে। এতদিন ক্ষমতায় ছিলেন, এই জন্য এগুলো বাস্তবায়ন দেখা যাচ্ছে।
তিনি যদি এতদিন ক্ষমতায় না থাকলেন, অনেক প্রকল্প তো ওই অর্ধেকও না, 1/4 হয়ে থাকতো। মানুষ এগুলো বুঝে না। তাহলে আপনাকে কি করতে হবে, সেই যেগুলো দৃশ্যমান যে কাজগুলা করা হয়েছে সেগুলাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। আপনি দেখেন যে যমুনা সেতুর উপরে সেই এরশাদ একটা উদ্যোগ নিয়েছিল, এত বড় একটা নদী বাংলাদেশের একদম বুক বরাবর গিয়েছে, সেখানে একটা সেতু কি যথেষ্ট? আপনাকে আরও 2টা সেতু বানাতে হবে। এই যে পদ্মা সেতু হয়েছে, আপনাকে চারিদিকে আরেকটা সেতু বানাতেই হবে। এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু মানুষ বলবে যে না, আপনি ভালো লোক কিন্তু উন্নয়ন করতে পারেন না, আপনার ইমোশন আছে কিন্তু আপনি দেশ চালাতে পারেন না, ইত্যাদি ইত্যাদি কথা বলবেই মানুষজনের এই পারসেপশন অটোমেটিক তৈরি হয়, এটা কেউ তৈরি করে না, নিজে থেকেই তৈরি হয়। মিডিয়ার অবশ্য ভূমিকা রয়েছে এখানে, এবং টকশোর বক্তাদেরও ভূমিকা রয়েছে, কারণ টকশোর বক্তারা ইদানিং এমন এমন কথা বলেন অবাস্তব, যেগুলো জনগণ বিশ্বাসও করে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই 2টি বিষয় কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সরকার যখন ক্ষমতায় থাকে, যে কোনো সরকার XYZ যেই থাকুক, বাই ডিফল্ট তার ভোট কমে, কারণ তার কাছে মানুষের প্রত্যাশা অনেক। আপনি ভালো উন্নয়ন করছেন, ভালো চালাচ্ছেন, আপনি মানুষের ইমোশনকে যদি না বুঝে কাজ করেন, আপনি ভোট কমে যাবে। এবং এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনাকে একটা কঠিন সময় আসবে, তখন কিন্তু আপনাকে পার পেতে হলে এই যে জামাত ইসলাম যে অভিযোগগুলো করছে যে আপনারা গণভোটে যে রায়টা জনগণ দিল সেগুলো বাস্তবায়ন করছেন না। হ্যাঁ, সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করলে আপনার তো ক্ষতি নেই, আপনার ক্ষমতা তো চলে যাচ্ছে না রে ভাই। এবং এই যে আপনি কথা দিয়েছিলেন যে বিচার বিভাগকে আলাদা করবেন, ক্ষতি কি? একটা প্রেসিডেন্ট যে যা ইচ্ছা তাই করতে পারবে না, যে কোনো মানুষকে, এই যে দণ্ডিত মানুষকে ঢালাওভাবে ক্ষমা করতে পারবে না, এই ভালো ভালো দিকগুলো তো রয়েছিল, সেগুলো যদি আপনি বাস্তবায়ন করেন আপনার ভোট কমবে না এবং বিরোধীরা আন্দোলন করার সুযোগ পাবে না। এই বিষয়টি নিয়ে খেয়াল করবেন, এবং আগামীতে আমি আপনাদের সম্পর্কে আরও কথা বলবো এবং অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কেও কথা বলবো। আশা করি রাজনৈতিক দল যারা চালান, যারা নীতি নির্ধারক, তারা বিষয়টি চিন্তা করবেন। আমরা দূর থেকে শুধু অবজার্ভ করি না, আমরা কিন্তু বাংলাদেশে যাই, বাংলাদেশের মানুষের মন মেজাজ এবং সরকারের যে চরিত্র সেটা কিন্তু আমরা খেয়াল করি। প্রশাসনকে দুর্নীতিমুক্ত না করতে পারলে রাজনৈতিক দলের যে দুর্নাম হয় সেটি চিন্তাও করতে পারবে না, কী ধরনের ক্ষতি সাধিত হয় রাজনৈতিক দলগুলোর।